গল গল করে রক্ত ঝরা হাত নিয়েই নীলুর ডান হাত চেপে ধরে তারই বাবা সেক্রেটারি রূপক মণ্ডল। টানতে টানতে এগিয়ে যায় বিশাল বাড়ির পেছনের পাশ হয়ে ধরে। পরিকল্পিত বাগানের দেশি বিদেশি গাছ পার হয়ে এগোতে থাকে তারা। প্রতি কদমে পেছনে পড়ে যায় সাদা মার্বেল পাথরের বিলাসবহুল নূর ম্যানশন। মোটা আম গাছের আড়াল থেকে বেরিয়ে এলো স্বল্প পরিচিত এক যুবক। সেই যুবকের হাতে নীলুকে সোপর্দ করে কাতর কণ্ঠে রূপক বলল, তোদের ধর্মে না আমানতের অনেক গুরুত্ব, আজ থেকে নীলুকে তোর কাছে আমানত রাখলাম। এরপর ব্যথাতুর চোখে নীলুর দিকে তাকিয়ে বলল, পেছনে তাকাবি না, অনেক অনেক দূরে চলে যাবি, আমি ঠিক খুঁজে নেব তোদের। নীলুফা ইয়াসমিন তার হাত খামচে ধরে হাউমাউ করে কেঁদে বলে, রূপক দা, আব্বা আম্মারে ওরা জবাই করে ফেলেছে গো, আমারেও মারতে দাও, আমি বেঁচে থেকে কি করব, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমার সুখকে এনে দাও অন্তত। বলেই পা জড়িয়ে ধরল। ভেতরে কি অবস্থা আমি জানি না, তুই দ্রুত চলে যা, আমি আবার ভেতরে ঢুকবো। বলে রূপক বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু আবার টেনে ধরল নীলু। রূপক দা, তোমার হাত তো বলি হয়ে গেছে। বলে নিজের গায়ের ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দেয় আঘাতপ্রাপ্ত হাতটি। তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে রূপক, মাথায় হাত বুলিয়ে বলল, আবার দেখা হবে নীলু, 20 বছর পর। টিনের দরজা ঠেলে কোমরে বেল্ট পরতে পরতে বের হলো 29 বছর বয়সী এক শক্তপোক্ত শ্যামপুরুষ। প্যান্টে বেল্ট বাঁধতে বাঁধতে বলল, মক্কু আমার বোতল। বলে চিল্লিয়ে ওঠে। কাচের একটা হাফ লিটারের ধূসর রঙের তরল নিয়ে পেছন থেকে হ্যাংলা পাতলা এক যুবক বের হলো। দাঁত দিয়ে কামড়ে বোতলের ছিপি খুলে থু করে মাটিতে ফেলে দিল। প্রথমে মুখে নিয়ে কুলি করে, তারপর ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলে বোতল মক্কুর দিকে ছুরি দিয়ে বলে, মালটা দুনিয়াতে আছে না গেছে দেখতো, অরিজিনাল একটা স্ল্যাট, আই হেট দোজ কাইন্ড অফ ওম্যান। থু, ভাই হাসপাতালে পাঠামু? পাঠানো লাগলে পাঠাস, আর চামচা শালাকে হাসপাতালের বিলটা ধরিয়ে দিস, তবে হাসপাতাল থেকে সোজা হাপিস। এরপর চোখ আর মাথা ঝাঁকিয়ে বাইকে উঠে বসে। মক্কু এক ছুটে ভেতরে ঢুকে আবার পরের মিনিটেই পেছন পেছন এসে চড়ে বসলো বাইকে। মাঝখানে ফাঁকা রেখে বসে যেন গায়ে না লাগে। সাই সাই করে ছুটে চলল মোটর বাইক বাতাসের বেগে। দাঁতে দাঁত চেপে মক্কু বাতাসের সাথে লড়ে খিচে বসে রইল। না সহ্য করে উপায় কি? জলে কুমির ডাঙায় বাঘ, এই এলাকার কোনো যুবক বাদ নেই যাকে রাজনীতিতে জড়ানো হয়নি। ছেলে সন্তান মানেই ক্ষমতাসীন দলের খাতায় নাম ওঠানো। প্রাণের ভয়ে ইচ্ছার বিরুদ্ধেও সেটা করতে হয়। সবাই যে আবার বিরুদ্ধে সেটাও না। ক্ষমতাসীনরা বিপুল জনপ্রিয় এই এলাকায়। স্থানীয় চেয়ারম্যান আলহাজ মামুন ইসলাম অত্যাধিক ভালো মানুষ। ওনার মতো পরোপকারী ধর্মভীরু পরহেজগার মানুষ দ্বিতীয়টি নেই। কোনো মানুষ ওনার কাছে গেলে খালি হাতে ফিরে না। তবে ওনার পুত্র শুকনীল নিবিড়ের সুশীল সমাজে খুব বদনাম। সবাই জানে এমন কোনো খারাপ কাজ নেই যা সে করে না। নিত্য নতুন নারী সঙ্গ, মদ, জুয়া, মারামারি সব হয় তার দ্বারা। তবে এলাকার যুব সমাজে সে অন্তপ্রাণ। নিবিড় ভাই নামের এক ডাকে কয়েক হাজার ছেলে পেলে জমা হয়ে যায়। চেয়ারম্যান সাহেব জানেন না ওনার এই উচ্ছৃঙ্খল ছেলের কর্মকাণ্ড, তবে জানলেও হাতের নাগালে পাবেন না তাকে। এই যে বছরের পর বছর উনি ক্ষমতায় টিকে আছেন সেটা একমাত্র নিবিড়ের জন্যই। তাছাড়া নূর ম্যানশন সহ যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এই শুকনীল নিবিড়। হয়তো অধিক অর্থসুখে বেপরোয়া জীবনযাপন করে এই তরুণ নেতা। সবাই এটাই জানে। তবে মক্কু জানে ভেতরের খবর কিছু অন্যই। মুখে কালো মাস্ক, মাথায় সানক্যাপ, চোখে ফটোক্রমিক চশমা, বয়কাট চুল, ওভারসাইজ কালো শার্ট, হাঁটু পর্যন্ত ডেনিম জিন্স, পায়ে স্নিকার্স আর হাতে কালো হাফ গ্লাভস পরে বাইসাইকেল চালিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো জিয়ানা হক। আপাতত দৃষ্টিতে কেউ বুঝবে না ছেলে না মেয়ে। হাইটও 5 ফুট 5। ভার্সিটির এন্ট্রির একটু আগেই নিবিড়ের ক্লাব ঘর। সেটার পাশে করিম চাচার চায়ের টং দোকান। সেখানে বসে চা পানে ব্যস্ত নিবিড়ের ক্লাবের ছেলেপেলেরা। জিয়ানা সাই সাই করে ঢুকে যাওয়ায় চেলাগুলো হকচকিয়ে গেল। নিবিড় ছাড়া এইভাবে এমন গতিতে তাদের ক্লাব ঘরের সামনে দিয়ে কেউ চলাচল করে না, তাই তাদের সম্মানে লাগে ব্যাপারটা। নিবিড় ভাই এখানে নাই, তা না হলে কান বরাবর একটা
একটা চটকানা ফরজ ছিল এই পোলার। বলে সিগারেটে লম্বা টান দিল নিবিড়ের ডান হাত কম বন্ধু বেশি সজীব। পোলা না মাইয়া আমি তো কিছুই বুঝলাম না মাইরি, বলে বদি চোখ কসলায়। যাই হোক, নতুন আমদানি, এলাকার নিয়ম শৃঙ্খলা কিছু জানে না হয়তো, আমগোর দায়িত্ব নিয়ে শিখাইতে হবে, চল, বলে উঠে দাঁড়ায় সজীব। তখনই কল আসে তার ফোনে। রিসিভ করে বলল, আসতাছি। জিয়ানা সাইকেল পার্ক করে জার্নালিজম ডিপার্টমেন্ট খুঁজে চলেছে। সে এই ভার্সিটিতে দ্বিতীয় বর্ষের ট্রান্সফার নিউ স্টুডেন্ট। তার আম্মু গার্লস কলেজের শিক্ষিকা। ওনার বদলি হয় সপরিবার এই এলাকায় শিফট হয়েছে। তবে বড় বোন জেনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারে পড়ে এই ভার্সিটিতেই। জিয়ানা ফোন বের করে কল দিল জেনিকে। কিছুটা দূরে একটা জটলা দেখে আস্তে আস্তে এগিয়ে যায় সেদিকে। কালচারাল ক্লাবের কিছু মেয়ে আর কমন ডেঞ্জার কয়েকজন ব্যানারে সম অধিকার লিখে অনশনে বসেছে। সে পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তাদের সামনে একটা কাবলি কুত্তা পরা লোক চেয়ারে বসে কায়দা করে স্টাইল দেখিয়ে শর্মা খাচ্ছে। জিয়ানা মুখ কুঁচকে সেই কাবলিওয়ালাকে দেখছে। মনে হচ্ছে সিনেমার ভিলেনের দৃশ্যে অভিনয় করার জন্য এমন ভিলেন মার্কা মেকআপ দিয়েছে। ওরে বাপরে, বেটা আবার সুরমাও দিয়েছে, জেল দিয়ে ঘাড় সমান লম্বা চুল ব্যাক ব্রাশ করা। কাবলির উপরে 3টা বোতাম হাঁ করে খোলা, আর সেই ফাঁকা দিয়ে বুকের ঘন জঙ্গল উকিঝুঁকি দিচ্ছে। হাতে আবার ব্র্যান্ডেড ঘড়ি, দামি মাস্তান। তাহলে চাপ দাড়ি রেখে নিজেকে ট্রেন্ডি ফর্মে রেখেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝে কাবলিওয়ালা খাওয়া শেষ করে। খাওয়া শেষে আঙ্গুল মেলে ধরার সাথে সাথে পাশ থেকে একজন এগিয়ে এসে হাত মুছে দেয়, আর একজন পানি এগিয়ে দেয়। জিয়ানার হাসি পাচ্ছে এমন দৃশ্য দেখে। মনে হচ্ছে নাট্যমঞ্চে ঢুকে গেছে। সিরিয়াস মুখে সব শুটিং চলছে। কাবলিওয়ালা মুখ খুলল, তো সবাই সম অধিকার চাও, ভালো কথা। এজন্যই প্রিন্সিপালের অফিসে তালা ঝোলানোর স্পর্ধা কিভাবে হলো? কে কে কোন হাত দিয়ে তালা লাগিয়েছে সামনে আসো। সাইড থেকে এক সাঙ্গু হুঙ্কার ছুড়ল, কথা কানে যায় না ভাই, সামনে আইতে কইছে না। মাঝের আর পেছনে থাকা দুইজন উঠে এলো, একজন ছেলে একজন মেয়ে। তাদের ভীতিকর চেহারা দেখেও জিয়ানার প্রচন্ড হাসি পাচ্ছে। একজন নেতাকে ফেস করতে পারছে না, আবার এরা করবে অনশন অবরোধ, যত সব। তো আরাক পাঙ্গু এসে দুইজনকে কাবলিওয়ালার সামনে বসিয়ে দেয়। সম অধিকার আমরাও চাই, তবে কোথাও সম আর কোথাও অসম। সৃষ্টিকর্তা নিজেই কম বেশি করে নারী পুরুষ বানিয়েছে, সেখানে সম অধিকার প্রতিষ্ঠা করা মানুষের পক্ষে সম্ভব না। তোমরা যেহেতু বেশি চাচ্ছ, আজ আমি তোমাদের সম অধিকার ঘোষণা করলাম। কাবলিওয়ালার ভাষণে সাঙ্গুপাঙ্গু সব হাততালি দিয়ে উঠল। নেতা ভাই হাত তুলে থামতে বলা মাত্রই সব নীরব হয়ে যায়। তো আজ এই মুহূর্ত থেকেই সম অধিকার প্রতিষ্ঠা হোক। দুইজন দুইজনের ড্রেস এক্সচেঞ্জ করো। কই, সময় 5 মিনিট। সাঙ্গুপাঙ্গুরা হৈ হৈ করে ওঠে, যেন সার্কাসের কসরত দেখবে। অনশনকারী সবাই ভয় আর ব্যাককেলের সংমিশ্রণে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এইবার কাবলিওয়ালার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে প্রকাণ্ড এক ধমক দেয়। ধমক খেয়ে ছেলে অনশনকারী বলল, ভাই ওর ড্রেস পরলে তো আমাকে হাস্যকর লাগবে। মেয়েদের ড্রেস পরলে যদি ছেলেদের হাস্যকরই লাগে, তাহলে সম অধিকার চাওয়াটাও হাস্যকর। বলার পর চোখ গেল ভিড়ে দাঁড়ানো জিয়ানার দিকে, আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে বলল, মেয়েরা ছেলেদের পোশাক পরলে হাস্যকর না লাগলেও সুন্দর লাগে না। এরা ছেলেদের কাতারে আসার জন্য নিজেদের ঘোল পাল্টায়, কিন্তু ছেলেদের কাতারে মেয়েরা কখনোই আসতে পারবে না, কারণ এদের অবস্থান সবসময় ছেলেদের নিচেই। এতক্ষণ ওদের কাণ্ডকারখানা দেখতে জিয়ানার ভালো লাগলেও এইবার অপমানে মুখ থমথমে হয়ে গেল, আর বলে উঠল, দুনিয়াতে পুরুষরা নিজেদের যত বড় বাহাদুর কিংবা শাহেনশাহ ভাবুক না কেন, সকল পুরুষের জান্নাত একজন নারীর পদতলে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, মিস্টার হোয়াট এভার। সবার চোখ জিয়ানার দিকে ঘুরে যায়, সাথে অবাকও হয়েছে নিবিড়ের মুখে মুখে তর্ক করছে দেখে। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। নিবিড় নিজেও অবাক, সাথে তার সাঙ্গপাঙ্গরাও চেতে গেল। হঠাৎ জিয়ানার হাতে টান পড়ে, জেনি টেনে নিয়ে সরে গেল এক সাইডে। ক্যাম্পাসে আসতে না আসতেই শুরু করেছিস তুই জিউ? আব্বু বলেছে না কোনো ঝামেলায় না জড়াতে। এটা ঢাকা না, এখানে ক্যাম্পাস আর ভিলেজ পলিটিক্স খুবই নোংরা। আর নিবিড়কে দেখলে সালাম দিয়ে কেটে পড়বি। ওয়েট ওয়েট, কোন নিবিড়? তোমার বয়ফ্রেন্ড যার চামচা সে? আহা, চামচা হবে কেন, ওরা ফ্রেন্ড। আর সজীবের সাথে রিলেশনে আছি বলেই সেফ আছি এই ক্যাম্পাসে, না হলে ওদের হানি ট্র্যাপ
গ্যাপের অভাব নাই। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। সবাই বলে নিবিড়ের চরিত্র ভালো না, কানাঘুষা চলে, ক্যাম্পাসের অধিকাংশ মেয়ের সাথে ওয়ান টাইম স্ট্যান্ড করেছে, স্থায়ী এমপি চেয়ারম্যান পুত্র দেখে মেয়েদের হুঁশ থাকে না। ছিহ, কেমন লো ক্লাস টেস্ট। এই ক্যাম্পাসের মেয়েদের এমন ভিলেন মার্কা চেহারার কাউকে মনে ধরে কারো? বসে আছে দেখে বুঝিস নাই, হাইট আর বডিতে একেবারে গ্রিক গড। আর ইনস্টাতে যে ফটো দেয় মেয়েরা ওখানেই এমনিতেই খুন। আর চালচলন থেকে কথা বলার স্টাইল খুবই ম্যানলি। প্রথম দিকে আমিও ক্রাশ খেয়েছিলাম, সেসব থাক, এখন চল তোর ডিপার্টমেন্টে দিয়ে আসি। আব্বুর কথা অক্ষরে অক্ষরে মেনে চলবি, নো ঝামেলায় জড়ানো। বলে ক্যাবটা ঠিক করে হাঁটা ধরল জেনি আর জিয়ানা। অনশন পণ্ড করে নিবিড় আর তার দল ক্লাবে বসে চা খাচ্ছে। তখন বদি প্রশ্ন করলো, ভাই ওইটা যে মাইয়া, বুঝলেন কেমনে? আবার বেয়াদবের একশের। নিবিড় চায়ের কাপ নামিয়ে বলল, মেধা আর শরীর কখনো লুকিয়ে রাখা যায় না।